রাত্রি বিয়ের পর তার স্বামী রাজ, শাশুড়ি মা সন্ধ্যা দেবী এবং এক ননদ বকুলের সঙ্গে বাস করে। তাদের শ্বশুর বাড়িতে ভীষণই ঠান্ডা, আর রাত্রির শ্বশুর বাড়ি এমন এক জায়গাতে অবস্থিত যেখানে প্রচন্ড পরিমাণে শীত পড়ে। আর সেই জন্য রাত্রি একেবারে ঠকঠক করে কাঁপতে শুরু করে, কারণ রাত্রি মোটেই ঠান্ডা সহ্য করতে পারে না। কিন্তু তার শীতকাল ভীষণই পছন্দের, কারণ শীতকালে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয়, আর রাত্রি পিঠে খেতে ভীষণই ভালোবাসে। একদিন রাত্রি যখন তার ঘরে শাল চাপা দিয়ে বসে আছে, এমন সময়, বৌদি, আজকে তুমি রাত্রিবেলা এই ঘরে ঘুমাতে পারবে না, কারণ ঘরের হিটার খারাপ হয়ে গেছে, তাই ভীষণ ঠান্ডা লাগবে। তাই তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো, আমি আর তুমি দুজনে মিলে ঘুমাবো, কারণ ওখানে মোটা মোটা কম্বল আছে আর রুম হিটার চালিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। ওরে বাবারে কি ঠান্ডা, সত্যি তো এই ঘরে তো আমি বসতে পর্যন্ত পারছি না। ওরে বাবারে বাবা কি শীত। আচ্ছা বলছি, তুমি আর তোমার মা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করনি? আজকে তো আমি রান্না বান্না করতে পারলাম না, আমার খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ, ব্যবস্থা করব না মানে? আজকে তোমার জন্য গরম গরম পুলি পিঠে, পাটিসাপটা আর ভাপা পিঠে বানিয়েছে। তুমি নতুন বউ বলে কথা, তাই তোমার জন্য আজকে এত কিছুর আয়োজন হয়েছে, আর কালকে তুমি আমাদের রান্না করে খাওয়াবে। ননদের মুখে এরকম নানান ধরনের পিঠের নাম শুনি নতুন বউ একেবারে পাগলের মতো করতে শুরু করে। আর শাশুড়ি মা যখন বাটি বাটি করে পিঠে পরিবেশন করে, তখন পিঠের গন্ধে রাত্রি নিজেকে পাগল পাগল মনে করে, তাই সে বেশি বেশি করে পিঠে খেতে শুরু করে দেয়। আর এক বাটি পিঠে শেষ হওয়ার পর রাত্রি বলে, মা, আমাকে আরেক বাটি পুলি পিঠে দিন তো, আর তার সাথে আরো 10টা পাটিসাপটা দেবেন। সত্যি এই পিঠেগুলো খেতে অসাধারণ হয়েছে। সে কি বৌমা, তুমি তো একাই সব পিঠে খেয়ে শেষ করে দিলে, আর আমি সবার জন্য পিঠে তৈরি করেছি, আর পাড়া প্রতিবেশীদেরকেও তো অল্প অল্প করে পিঠে দিতে হবে, তাই একেবারে এত পিঠে খেও না তুমি। আপনি এত টাকা খরচা করে পিঠে তৈরি করছেন পাড়া প্রতিবেশীদের খাওয়ানোর জন্য? কোনো দরকার নেই, ওদেরকে মিষ্টির দোকান থেকে পিঠে কিনে নিয়ে এসে খাইয়ে দেবেন। এখন এই পিঠেগুলো আমাকে দিন, এগুলো না খেলে আমার রাত্রিবেলা ঘুম হবে না। এই বলে রাত্রি একেবারে 2 হাঁড়ি পিঠে শেষ করে দেয়। আর নতুন বৌমাকে এরকম ভাবে পাগলের মতো পিঠে খেতে দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই রাত্রি যখন বকুলের সঙ্গে ঘুমাতে যায়, তখনই হঠাৎ করে রাত্রির গলার আওয়াজে বকুলের ঘুম ভাঙে। গোকুল পিঠের নাম শুনেছো? কিংবা পাটিসাপটা? তার সাথে পুলি পিঠে খেলে হবে মনটা ছাড়া ঝাপটা। আর যদি হয় চুষি পিঠে, ভাপা পিঠে, তার সাথে ঝাল পিঠে, তাহলে লাগবে মুখের স্বাদ খুব মিঠে। আহা, পিঠে খেতে ভারী মজা, কিল চড় নাই। তাই বলি আমরা সবাই মিলে পুলি পিঠে, পাটিসাপটা খাই। এই তো পিঠে খাওয়ার সময়, তাই করো না দেরি, শীতকাল চলেই এসেছে, এবার পিঠে খাওয়ার জন্য করো বাড়াবাড়ি। রাত্রি এরকম ঘুমের মধ্যে পিঠের স্বপ্ন দেখে, আর পিঠে নিয়ে একেবারে মনের মতো কবিতা তৈরি করে। সেই সাথে ঘুমের মধ্যে কবিতাগুলো আওড়াতে থাকে। কিন্তু এমন সময় বকুল ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বৌদি, ও বৌদি, তুমি এসব কি বকবক করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরে বাবারে, বৌদিকে মনে হয় ভূতে ধরেছে। আর তা না হলে বৌদি এত বেশি বেশি পিঠে খেয়েছে, তাই জন্য মনে হয় পেটে গ্যাস হয়েছে। এবার আমি কি করব? এই শীতের মধ্যে খাট থেকে তো নামতেও ইচ্ছা করছে না। এমন সময় বকুল দেখে যে তার পাশের টেবিলে 1 গ্লাস জল রাখা আছে। তাই তখনই বকুল সেই 1 গ্লাস জল রাত্রির মুখে ঢেলে দেয়, যার ফলে রাত্রি ঠান্ডায় একেবারে কেঁপে ওঠে। এ কি, ওরে বাবারে কি ঠান্ডা, উফ কি শীত করছে। তুমি কি পাগল হয়ে গেছো বকুল? এই শীতের মধ্যে কেউ কখনো গায়ে জল ঢেলে দেয়? কি ঠান্ডা লাগছে, ওরে বাবারে বাবা কি ঠান্ডা লাগছে। তুমি পাগলের মতো পিঠে নিয়ে কবিতা বললে আমি কি করব বলো? আমি তো ভেবেছি তোমাকে ভূতে ধরেছে, তাও আবার যে সে ভূত নয়, একেবারে পিঠে ভূত। তাই জন্যই তো তোমার ঘুম ভাঙাতে গিয়ে আমি জল ঢেলে দিয়েছি, কারণ তোমাকে আমি অনেকবার ডেকেছি, তুমি শুনতে পাওনি। চুপ করে থাকো, আমি পিঠে নিয়ে কবিতা বলছি বলে তুমি আমার গায়ে জল ঢেলে দেবে? তোমার এত বড় সাহস, তুমি আমার পিঠের কবিতাকে অপমান করছো। আমি তোমার সঙ্গে আর ঘুমাবো না, যাও। এই বলে রাত্রি গায়ে কম্বল চাপা দিয়ে কাঁপতে কাঁপতে ননদের ঘর থেকে বেরিয়ে যায়। আর সে যখন রান্নাঘরের পাশ থেকে নিজের ঘরে যাবে, এমন সময় তার নাকে পিঠের গন্ধ ভেসে আসে। কারণ যে কটা পিঠে বেঁচে ছিল, তার শাশুড়ি মা সেই পিঠেগুলো ফ্রিজের মধ্যে রেখে দেয়। যাওয়ার সময় বরঞ্চ ফ্রিজ থেকে পিঠে বের করে খেয়ে যায়, কারণ খুব ঠান্ডা লাগছে। তার মধ্যে এই বদমাইশ বকুল আমার গায়ে জল ঢেলে দিয়েছে। এখন পিঠে না খেলে আমি কিছুতেই ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবো না। এই বলে রাত্রি ফ্রিজ খুলে সব পিঠে খেয়ে ফেলে আর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
কিন্তু পরের দিন সকালবেলা সন্ধ্যা দেবী যখন দেখে যে ফ্রিজে আর কোনো পিঠে নেই, তখন সে ভালো করে বুঝতে পারে এই কাজ তার বৌমা করেছে। তাই সে রাত্রিকে প্রচন্ড পরিমাণে বকা দেয়, কিন্তু তাতেও রাত্রির কিছু যায় আসে না। এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে। আর একদিন রাত্রির ভাই রোহিত দিদির সঙ্গে দেখা করতে আসে। কি রে দিদি, কেমন আছিস? এখন তো আমাদের ভুলেই গেছিস। কালকে রাত্রিবেলা মা গরম গরম গোকুল পিঠে আর ভাপা পিঠে বানিয়েছে, তাই তোর কথা খুব মনে পড়ছিল। সেই জন্যই মা বেশি বেশি করে তোদের সবার জন্য পিঠে বানিয়ে দিয়েছে। তাই নাকি ভাই? তাহলে তো দারুণ ব্যাপার। আর তোকে আমি সব সময় মিস করি। ছোটবেলায় আমি আর তুই দুজনে মিলে বসে কত সুন্দর সুন্দর বেশি বেশি করে পিঠে খেতাম বল। আর তখন কিন্তু আমাদের কেউ বকা দিত না। চুপ কর দিদি, তুই সবসময় আমাকে ভুলভাল বুঝিয়ে আমার ভাগের ভাপা পিঠে নিয়ে নিতিস। আমার সব মনে আছে। আমি বরাবরই একটু অঙ্কে কাছে ছিলাম, আর তুই আমাকে পিঠের কাউন্টিং গুলিয়ে দিতিস। কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, তাই আমি সবসময় বেশি পিঠে খাই, বুঝেছিস? রোহিত এরকম কথা বললে রাত্রিও তার শ্বশুরবাড়ির লোকেরা হেসে ওঠে। দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আর এবার যখন পিঠে খাওয়ার সময় আসে, তখন রাত্রি রান্নাঘরে গিয়ে সব পিঠে নিজের বাটিতে ঢেলে নেয়, আর সবার সামনে বসে বসে একাই পিঠে খেতে শুরু করে দেয়। কি ব্যাপার বৌমা, তোমার মা এত সুন্দর যত্ন করে পিঠে তৈরি করে পাঠিয়েছে, আর তুমি আমাদেরকে না দিয়ে একাই সব খেয়ে নিচ্ছ? আমাদেরকেও একটু দাও। হ্যাঁ দিদি, তোর শাশুড়ি মা একদম ঠিকই বলেছে। মা তোদের সবার জন্য পিঠে বানিয়ে দিয়েছে, তাই তুই একাই ভেবে খাস না। ছোটবেলায় একা পিঠে খেতিস বলে এখনো কি তাই করবি নাকি? এই চুপ কর, বেশি বকবক করিস না তো। আর মা, আমি তো পিঠে ছাড়া কিছুই খাইনি। আপনারা তো মাছ মাংস ডাল ভাত সবই খেলেন, তাই আমি এখন এই শীতের মধ্যে কি খাবো বলুন তো? আমি আমার এই মায়ের হাতের পিঠেগুলো সব খেয়ে নেব, আপনাদেরকে একটাও দেব না। এই বলে রাত্রি একা একা সব পিঠে খেয়ে শেষ করে ফেলে। আর এরকম দৃশ্য দেখে রোহিত ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। আর সে যখন তার মাকে গিয়ে ব্যাপারটা জানায়, যার ফলে রাত্রির মা তাকে ফোন করে খুবই বকাবকি করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন বেশ জাঁকিয়ে শীত পড়ে, যার ফলে কেউ বাড়ির বাইরে বেরোতে পারে না। এমন সময় রাত্রি ঠিক করে সে একটু গরম গরম পুলি পিঠে খাবে। তাই সে ফ্রিজ থেকে পুলি পিঠে বের করে যখন মাইক্রো ওভেনে গরম করবে, এমন সময় এ বাবা, মাইক্রো ওভেনটা কি খারাপ হয়ে গেল নাকি? দূর, আমার আর ভালো লাগে না। ভাবলাম এই নলেন গুড়ের জমাট বেঁধে যাওয়া পুলি পিঠে গরম করে খাবো, তা মনে হয় আর আমার কপালে জুটবে না। মাইক্রো ওভেন খারাপ হয়ে গেছে দেখে রাত্রির খুব মন খারাপ করে। কিন্তু এমন সময় তার মাথায় হঠাৎই একটা বুদ্ধি আসে। সে তখনই নিজের জন্য এক বাটি পিঠে নিয়ে ঘরে চলে যায়। আর সেই পিঠে গরম করার জন্য সে বাটির উপর কম্বল চাপা দিয়ে সেই বাটি খাটের উপর রেখে দেয়। এমন সময় রাত যখন অফিস থেকে ফিরে আসে, উফ বাবা, কি ঠান্ডা! আমি কষ্ট করে বাইরে থেকে চাকরি করে আসছি, আর আমার বউকে দেখো একেবারে কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। রাত্রিবেলা কোনো খাওয়া দাওয়া করবো না, চুপচাপ কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে রাজ ফ্রেশ হয়ে কম্বল চাপা দিয়ে ঘুমাতে যাবে, এমন সময় হঠাৎ করে সে চিৎকার করে ওঠে। উড়ি বাবারে, খাটের মধ্যে কি পিঁপড়ে আমার গায়ে কামড়ে দিল! ওরে বাবা, কি চুলকাচ্ছে! ওরে বাবারে, কি পিঁপড়ে! এই খাটে তো লাল পিঁপড়েতে ভরেলো কি করে? ওরে বাবারে! রাজ পিঁপড়ের কামড়ে একেবারে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এমন সময় রাত্রির ঘুম ভেঙে যায়। আর সে ঘুম থেকে উঠে দেখে তার বর যেদিকে ঘুমাচ্ছে সেই দিকে পিঠে রাখার ফলে খাট একেবারে লাল পিঁপড়েতে ভরে গেছে, যা দেখে রাত্রি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আরে তুমি পাগল নাকি? এরকম করে কেউ কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে? তুমি তো একবার দেখবে কম্বলের তলায় কি আছে। আসলে আমি কম্বলের তলায় এক বাটি পিঠে রেখে দিয়েছিলাম, যাতে পিঠে গরম হয়ে যায়। এ বাবা, আমার পিঠের বাটিতে পুরো পিঁপড়ে হয়ে গেল। এই বলে রাত্রি কম্বলের তলা থেকে পিঠের বাটি বের করে, আর যা দেখে রাজ প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি খাটের মধ্যে পিঠে গরম করতে রেখে দিয়েছো? তোমার কি মাথা খারাপ আছে নাকি? মিষ্টি পিঠের জন্য তো সারা খাট একেবারে পিঁপড়েতে ভরে গেছে, আর তোমাকে তো পিঁপড়ের কামড় সহ্য করতে হলো না, আমাকে তো সহ্য করতে হলো। উড়ি বাবারে, এই শীতের মধ্যে আমার সারা রাত আমার গা চুলকাবে। এই বলে রাজ সারা খাট থেকে পিঁপড়ে পরিষ্কার করতে বসে। আর এভাবেই দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত রাত্রি শুধুমাত্র পিঠে খেতেই ব্যস্ত থাকে। এভাবেই যতই দিন বাড়তে থাকে, ততই পিঠের প্রতি রাত্রির পাগলামিও যেন বাড়তে থাকে। আর একদিন রাত্রি যখন রান্নাঘরে রান্না করে, এমন সময় সে হঠাৎই বাইরে থেকে আওয়াজ পায়। গুড় হবে, গুড়, ঝোলা গুড়, 100 টাকায় 5 হাঁড়ি ঝোলা গুড় নিয়ে যাও, গরম গরম পিঠে রান্না করে খাও। পাটালি গুড়, পাটালি গুড়, পাটালি গুড় খাবে, পাটালি গুড়, 50 টাকায় 5 কেজি পাটালি গুড় নিয়ে যাও, আর গরম গরম পাটিসাপটা করে খাও। রাত্রির কানে যখন এই আওয়াজ এসে পৌঁছায়, তখন রাত্রি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। সে পিঠে তৈরি করার গুড় কেনার জন্য একেবারে লাফিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়, কারণ এর আগে সে কখনো এত সস্তায় গুড় বিক্রি হতে দেখেনি।
বাবা, আপনি এত সস্তায় গুড় বিক্রি করছেন? এখন শীতকালে পিঠে খাওয়ার সময় এত সস্তায় গুড় পাওয়া যায়? আমি তো শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছি। না দিদি, আসলে এই গুড় আমি আমার সদর গ্রাম থেকে নিয়ে এসেছি, সেই জন্য এত সস্তা। আমাদের গ্রামে অনেক খেজুর গাছ আছে, গুড় তৈরি করা খুব সহজ, সেই জন্যই আমি সস্তায় গুড় বিক্রি করে বেশি বেশি টাকা রোজগার করে গ্রামে নিয়ে যাবো, বুঝেছেন? ঝন্টুর কথা শুনে রাত্রি বিশ্বাস করে, তাই সে ঝন্টুর কাছ থেকে হাড়ি হাড়ি গুড় কিনে নেয়। সে প্রায় ৫,০০০ টাকার পাঠালি গুড়, ঝোলা গুড় ইত্যাদি কিনে বসে। আর এভাবে ঝন্টু বেশ মোটা টাকা রোজগার করে পকেট মোটা করে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রাত্রি একেবারে রান্নাঘরে গিয়ে সেই গুড় দিয়ে নিজের মতো করে বেশি বেশি করে পিঠে বানাতে শুরু করে দেয়। আজকে আমি এত লাভ করেছি, সেই লাভের গুড় দিয়ে আমি বেশি বেশি করে পিঠে তৈরি করব, নিজেও খাবো আর পুরো পাড়াকেও খাওয়াবো। কারণ মা আমাকে সবসময় বলে যে আমি নাকি স্বার্থপর, আমি একাই সব পিঠে খাই, কাউকে দিই না, কিন্তু আজকে আমি সবাইকে খাওয়াবো। এই বলে রাত্রি একেবারে 10 হাঁড়ি পিঠে রান্না করে ফেলে আর সে পাড়ার মধ্যে সেই পিঠে বিতরণ করতে শুরু করে দেয়। আর রাত্রির এরকম পরিবর্তিত রূপ দেখে তার শ্বশুরবাড়ির লোকেরাও প্রচন্ড খুশি হয়। আর রাত্রি যখন সারা পাড়ায় পিঠে বিতরণ করা হয়ে যায়, তখন সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বেশি বেশি করে পিঠে খেয়ে ফেলে। কিন্তু তাদের জন্য সামনেই বিপদ অপেক্ষা করে, কারণ পরের দিন সকালবেলাতেই সবাই রাত্রি শ্বশুরবাড়ির সামনে ভিড় জমাতে শুরু করে, কারণ সবার পিঠে খেয়ে ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছে। এমনকি বারে বারে সবাইকে বাথরুমে দৌড়াতে হচ্ছে। কি অবস্থা সন্ধ্যা দেবী, আপনার বৌমা আমাদের কি পিঠা খাইয়েছে? সারা পাড়ায় পটির গন্ধে থাকা যাচ্ছে না, সবার শরীর খারাপ হয়েছে, আর ওই পিঠে খেয়ে আমরাও তো মরছি। আমাদের বাড়িরও সবার শরীর খারাপ, কিন্তু সত্যি বিশ্বাস করুন, আমার বৌমা কোনো খারাপ পিঠে বানায়নি। কি করে এরকম হলো বুঝতেই পারছি না। সন্ধ্যা দেবীর কথা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই মিলে তার পরিবারকে খুবই খারাপ খারাপ কথা শোনায়, যার ফলে রাত্রির বিষয়টা মোটেই ঠিক ভালো লাগে না। তাই সে সবার সামনে সস্তায় গুড় কেনার কথা স্বীকার করে, যার ফলে সবাই বুঝতে পারে যে সস্তায় গুড় দিয়ে পিঠে তৈরি করার ফলে আজকে সবার শরীর খারাপ করেছে। কিন্তু এমন পরিস্থিতিতে রাজকেই সারা পাড়ার চিকিৎসার খরচ বহন করতে হয়। আর কয়েকদিনের মধ্যেই ওষুধ খাওয়ার পর সবাই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এসবের মধ্যে দিয়ে রাত্রির একেবারে মোক্ষম শিক্ষা হয়ে যায়। সে আর কোনোদিনও এরকম পিঠে নিয়ে পাগলামি করতে চায় না। সে সকলের সঙ্গে মিলেমিশে সাধারণভাবে শীতকাল কাটিয়ে দেয়। মা, আমি তোমাকে বারবার বলেছি বৌদিকে তুমি চাকরি করতে দিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এখন বৌদির জন্য পাড়ার লোকেরা আমাদের নামে নিন্দা গাইছে, এমনকি বৌদির জন্য আমার শ্বশুর বাড়িতেও আমাকে কথা শুনতে হচ্ছে। ছি বৌদি, তোমার লজ্জা করে না? এই বয়সে তুমি এখন বয়ফ্রেন্ড পাঠিয়েছো? দিদি, এসব কি বলছো তুমি? কিছু না জেনে বুঝে এরকম ভাবে কারোর উপর কখনো অপবাদ দেওয়া ঠিক নয়। তুমি যখনই আমাদের বাড়িতে আসো তখনই শুধু আমার নামে উল্টোপাল্টা অপবাদ দিয়ে চলে যাও। আমার মেয়ে যা বলছে একদম ঠিক বলছে। অনেকদিন ধরে আমার মেয়ে তোমার নামে আমার কাছে নালিশ করছে, কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করিনি। তবে আজকে আমি তোমাকে তোমার অফিসের বসের গাড়ি থেকে নিজের চোখে নামতে দেখেছি। আমার সব সন্দেহ আজকে একেবারে সত্যি হয়ে গেল। তুমি একবারও ভেবে দেখেছো বৌদি, তোমার মেয়ে জামাই যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে কি হবে? এই তো 1 মাস হলো তুমি তোমার মেয়ের বিয়ে দিয়েছো। আমার শ্বশুরবাড়ির কথা না হয় ছেড়েই দাও, আমি তোমার ননদ হই, কিন্তু তোমার মেয়ের শ্বশুরবাড়িতে তোমার কুকর্মের কথা যদি কেউ জানতে পারে যে তুমি এখন এই বয়সে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তাহলে তোমার মেয়ের সংসার হবে তো? এভাবেই অনুপমাকে তার ননদ এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে কটু কথা শোনাতে থাকে। আর অনুপমা নিজেকে নির্দেশ প্রমাণিত করার জন্য নানান কথা বললেও তারা কিছুতেই অনুপমার কথা বিশ্বাস করে না। এর ফলে অনুপমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। আর ঠিক এমন সময় সেখানে অনুপমা দেবীর মেয়ে লিপি এবং তার স্বামী আকাশ চলে আসে। কি হলো মা, তুমি এরকম ভাবে কান্নাকাটি করছো কেন? ঠাম্মা, পিসি, আমার মা কি করেছে যে তোমরা এরকম ভাবে মাকে বকাবকি করছো? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে? কি হয়েছে তোর মাকে জিজ্ঞাসা কর। তোর মায়ের এখন ডানা গজিয়েছে, ডানা। তোর বিয়ে দেওয়ার পর আকাশে উড়ে বেড়াচ্ছে। 1 মাস আগে চাকরিতে জয়েন করেছে আর অফিসের বসের সঙ্গে চক্কর চালাচ্ছে। অফিসে কাজের নাম করে লোকটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভালো হয়েছে আমার দাদা তাড়াতাড়ি মারা গেছে, আর না হলে আজকে যদি দাদা বেঁচে থাকতো তোর মায়ের এরকম কুকীর্তি দেখে এমনিতেই দাদা মারা যেত। না না লিপি, তুই একদম এদের কথা বিশ্বাস করবি না। আমি এরকম কিছুই করিনি যাতে আমার কিংবা আমার পরিবারের মান সম্মান শেষ হয়। অভিষেকের সঙ্গে আমার কোনো বাজে সম্পর্ক নেই। আর আজকে অভিষেক আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে এসেছিল, এটার পেছনে একটা কারণ আছে।
দেখ লিপি, আমার কথা বিশ্বাস হলো তো? কোনোদিনও শুনেছিস কেউ নিজের অফিসের বসের নাম ধরে ডাকে? কিভাবে অভিষেক অভিষেক করছে দেখ। এটা থেকেই তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওই অভিষেক বাবু তোর মায়ের বয়ফ্রেন্ড। এভাবেই সবাই মিলে অনুপমাকে আজে বাজে কথা শোনাতে থাকে। আসলে লিপির বয়স যখন মাত্র 4 বছরের ছিল তখনই লিপির বাবা রমেন বাবু মারা যায়। আর স্বামী মারা যাওয়ার পর সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে অনুপমার উপর, কারণ বাড়িতে অর্থ উপার্জন করার মতো আর কেউ থাকে না। শাশুড়ি মা, ননদ এবং মেয়ের সমস্ত রকম দায়িত্ব বহন করার জন্য এবং সংসার চালানোর জন্য অনুপমা চাকরি করবে বলে ঠিক করে। মা, আমি চাকরি করতে চাই, কারণ আমার মেয়ে এখন অনেক ছোট। আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। শুধু তাই নয়, এখন তো আপনার ছেলেও নেই, তাই কবিতার বিয়েটা আমাকেই দিতে হবে। তারপর আপনার ওষুধের খরচাও আছে। আমার এখন অনেক টাকার দরকার। এই মুহূর্তে বাড়ির বৌমা হয়েও আমাকে বাইরে বেরিয়ে চাকরি করতে হবে মা। কিন্তু বৌমা, তুমি যদি এখন চাকরি করতে চাও তাহলে লোকজন কি বলবে যে আমি বসে বসে বৌমার ইনকাম খাচ্ছি? আর তাছাড়া তোমার বয়স এখন অনেক কম, তোমার তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আর এত তাড়াতাড়ি আমার ছেলেটাও চলে গেল। তাই তুমি যদি চাও তুমি অন্য বিয়েও করতে পারো। বিয়ে? এসব আপনি কি বলছেন মা? আমি বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেলে আপনাদেরকে কে দেখবে? আর আমার মেয়েটার কি হবে শুনি? আমি এই কাজ কখনো করতে পারবো না। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ইন্টারভিউ দেওয়া শুরু করব। কোনো উপায় না থাকায় কমলা দেবী তার বাড়ির বৌমাকে চাকরি করার অনুমতি দিয়ে দেয়। আর সেই তখন থেকে অনুপমা চাকরি করা শুরু করে। অনুপমা চাকরি করে বহু বছর ধরে নিজের সংসার চালায়। এমনকি তার ননদ তনুশ্রী বিবাহ উপযোগী হলে তার বিয়ে পর্যন্ত দেয়। আর তনুশ্রী তার পছন্দ করা ছেলে আদির সঙ্গে বিয়ে করে। আদি এবং তনুশ্রীদের বাড়ি একেবারে পাশাপাশি ছিল, আর সেই জন্য বিয়ের পরও তনুশ্রী বেশিরভাগ সময় বাপের বাড়িতে এসেই পড়ে থাকতো। এভাবেই দেখতে দেখতে লিপিও বড় হয়ে ওঠে। আর পড়াশোনা শেষ করার পর লিপি ভালো চাকরি পেয়ে যায়। মা, আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। মাস গেলে আমি 50,000 টাকা মাহিনা পাবো। তাই আমি তোমাকে আর বাইরে চাকরি করতে দেব না মা। বহু বছর ধরে তুমি আমাদের জন্য অনেক পরিশ্রম করেছো, কিন্তু এবার তোমার বিশ্রাম দরকার। মেয়ের কথা শুনে অনুপমা খুবই খুশি হয়, তাই সে চাকরি করা ছেড়ে দেয়। আর এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে ভালো ছেলে দেখে অনুপমা তার মেয়েরও বিয়ে দেয়। আর মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর অনুপমা একেবারে একা হয়ে পড়ে, কারণ তার শাশুড়ি মা কমলা দেবীর নিজের মেয়ে তনুশ্রীর সঙ্গে সবসময় ব্যস্ত থাকে। আর সে সবসময় কোনো না কোনো বিষয়ে নিজের মায়ের সঙ্গে পরনিন্দা করে। একদিন, মা মা আমি ভাবছি যে আমি আবার চাকরি করব, কারণ লিপির বিয়ে হয়ে গেছে। আর সারাদিন আমাকে এখন বাড়িতে একা একাই থাকতে হয়। আমার আর ভালো লাগে না। তাছাড়া মেয়ের বিয়ের পর মেয়ে জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়া আমার যেন বড্ড ব্যাপারটা খারাপ মনে হচ্ছে। তাই যতদিন আমি পারবো ততদিন আমি চাকরি করে টাকা ইনকাম করতে চাই। সে কি কথা বৌদি, তোমার কি বাড়িতে থাকতে ভালো লাগে না? বাইরে বাইরে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াতে তোমার বুঝি খুব ভালো লাগে, তাই না? তোমার মেয়েকে তুমি পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছো। তোমার মেয়ে এখন ভালো চাকরি করছে, শ্বশুর বাড়িতে থাকে, তাতে কি হয়েছে? মায়ের জন্য মাসে 20,000 টাকা পাঠাতে পারবে না? তোমাকে আবার চাকরি করতে যেতে হবে? না না, আগের ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন যেহেতু আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তাই আমি আর কিছুতেই লিপির কাছ থেকে টাকা নিতে পারবো না। আমি লিপির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। লিপি বলেছে যেটা ভালো লাগে সেটাই করতে। তাই আমি কাল থেকে ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ হ্যাঁ বৌমা, কোনো অসুবিধা নেই, তুমি চাকরি করো। বাড়িতে বসে বেকার কিবা করবে? মাস গেলে কিছু টাকা এলে তাও তো লাভ। আমি তো বলবো তুমি চাকরিটা ছেড়েই ভুল করেছিলে। এভাবেই শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে অনুপমা আবার চাকরির সন্ধান করতে শুরু করে। আর কিছুদিন এদিক ওদিক ইন্টারভিউ দেওয়ার পর অনুপমা এক বড় প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সেই কোম্পানির বস অভিষেক বাবু অনুপমাকে দেখে একেবারে চমকে ওঠে, কারণ অভিষেক বাবু এবং অনুপমা একে অপরকে বহু বছর আগে থেকে চেনে। আরে অনুপমা, তুমি এখানে? আমি তো ভাবতেও পারছি না 25 বছর পর আমাদের এইভাবে দেখা হবে। তুমি কেমন আছো বলো, আর তোমার স্বামী কেমন আছে? আমার বিয়ের 5 বছর পরেই আমার স্বামী মারা গেছে। আমার একটা মেয়েও আছে। আমার স্বামী যখন মারা যায় তখন আমার মেয়ের বয়স ছিল 4 বছর। এই 1 মাস আগে আমার মেয়ের বিয়ে হলো। আসলে এই 25টা বছরই আমার জীবনে অনেক কিছুই পাল্টে গেছে। অনুপমার মুখে এমন কথা শুনে অভিষেক বাবুর ভীষণই খারাপ লাগে। আসলে তারা দুজনে একই কলেজে পড়াশোনা করত। এমনকি অভিষেক এবং অনুপমা সেই সময় একে অপরকে ভীষণই পছন্দ করত।
এমনকি তারা একে অপরকে বিয়ে করবে বলেও ঠিক করেছিল। কিন্তু যেহেতু সেই মুহূর্তে অভিষেক কোনো রকম চাকরি করত না আর তার পরিবারের আর্থিক স্থিতিও ভালো ছিল না, তাই অনুপমার বাবা মা কিছুতেই অভিষেকের সঙ্গে নিজেদের মেয়ের বিয়ে দেয় না। আর অনুপমার বাবা মা জোর করে রমেনের সঙ্গে তার বিয়ে দেয়। আর বিয়ের পর থেকে অভিষেক এবং অনুপমার মধ্যে কোনো রকম যোগাযোগ থাকে না। এভাবেই 25টা বছর পর আজকে তাদের আবার দেখা হয়। আচ্ছা, আমার কথা তো শুনলে, এবার তোমার কথা বলো। তোমার জীবন কেন কাটছে? শুনেছিলাম তোমার নাকি প্রীতি বলে একটা মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তোমার বউ কেমন আছে? বউ? আমার তো কোনো বউ নেই। আসলে আমার কপালটাও তোমার মতো খারাপ। প্রীতির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সেই সময় যেহেতু আমি মাত্র 10,000 টাকার প্রাইভেট চাকরি করতাম, তাই ওই প্রীতির আমাকে আর পছন্দ ছিল না। ও ফ্যামিলির চাপে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তবে বিয়ের দিন আমাকে বিয়ে না করে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। অভিষেকের মুখে এমন কথা শুনে অনুপমা দেবীও প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারপর থেকে জীবনে আমি কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবিনি, আর নাইবা বিয়ে করার কথা ভেবেছি। শুধুমাত্র নিজের ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করেছি, আর আজকে আমি সফল হয়ে এই জায়গায় পৌঁছেছি। আজকে আমার জীবনে টাকা পয়সার অভাব নেই ঠিকই, কিন্তু আমার জীবনে সুখের অভাব আছে। আপন বলতে এখন এই পৃথিবীতে আমার কেউ নেই। মাঝে মধ্যে মনে হয় এরকম জীবন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এরকম বলো না অভিষেক, সবই ভাগ্যের পরিহাস। আমাদের ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, এবার বলো, তোমার কোম্পানিতে আমি কি চাকরি করতে পারি? তুমি চাইলে আমার ইন্টারভিউ নিতে পারো। আমি তোমার বন্ধু বলে তুমি আমাকে শুধু শুধু চাকরিটা দাও। এভাবে সেদিন থেকে অনুপমা তার বন্ধু অভিষেকের কোম্পানিতে চাকরি করতে শুরু করে। আর অনুপমা যেহেতু কাজের ক্ষেত্রে খুবই দায়িত্ববান ছিল, তাই সে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত। আর সে সর্বদাই নিজের কাজ মন দিয়ে করত। মাঝে মধ্যে মিটিং এর জন্য অনুপমা অভিষেক বাবুর সঙ্গে অন্য কোনো কোম্পানি কিংবা অন্য কোনো অফিসেও যেত। আর এভাবে সময় কাটতে থাকে। কিন্তু একদিন অনুপমার ননদ তনুশ্রী দেবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বৌদিকে অভিষেক বাবুর গাড়িতে বসে থাকতে দেখে। আর যা দেখে তনুশ্রী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর বাড়িতে এসেই সে তার মায়ের কাছে বৌদির নামে নালিশ জানাতে শুরু করে। আমি নিজে চোখে দেখেছি অন্য একটা পরপুরুষের গাড়িতে বৌদি বসেছিল। মনে হচ্ছে গাড়ি করে নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছিল। বৌদি চাকরি করতে যায় নাকি অন্য কোনো পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াতে যায় জানি না। বাবা, তুমি তোমার বৌমাকে কেন এত ছাড় দিয়ে রেখেছো? দেখবে একদিন তোমার বৌমার জন্য তোমার নাক একেবারে কাটা যাবে। কিন্তু এমন কথা কমলা দেবী কিছুতেই বিশ্বাস করতে চায় না। তুই চুপ কর, সব সময় আজে বাজে কথা। আমার বৌমার যদি এমন কিছু করার থাকতো তাহলে অনেক বছর আগেই করত। আমার বৌমার প্রতি পুরো বিশ্বাস আছে। বৌমা এরকম ভুলভাল কাজ কখনোই করতে পারবে না। এই শুনে তনুশ্রী খুবই রেগে যায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। কিন্তু একদিন অফিস ছুটির পর প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। আর অনুপমা অনেকক্ষণ ধরে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকার পরও কোনো বাস কিংবা অটো পায় না। এমনকি সে ক্যাব বুক করার চেষ্টা করলেও বৃষ্টির জন্য কোনো ক্যাবও বুকিং নিতে চায় না। আর এমন সময় অভিষেক বাবু গাড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে তুমি বাস অটো কিছুই পাবে না অনুপমা। চলো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তা না হলে কিন্তু তুমি আজকে বাড়ি পৌঁছাতেই পারবে না। ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। অনুপমার কাছে কোনো উপায় না থাকায় সে অভিষেক বাবুর গাড়িতে উঠে বসে। কিন্তু অনুপমা যখন তার বাড়ির সামনে গিয়ে পৌঁছায় আর গাড়ি থেকে নামি, তখনই তনুশ্রী তাদেরকে দেখে ফেলে। আর তনুশ্রী ছুটে গিয়ে তার মাকেও সেখানে ডেকে নিয়ে আসে। এমনকি তনুশ্রী চিৎকার করে করে পাড়া প্রতিবেশী সবাইকে এক জায়গায় জড়ো করে। আর সবাই মিলে অনুপমাকে ভীষণই আজে বাজে কথা শোনাতে শুরু করে। কেউ অনুপমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তুমি যতই গল্প শোনাও না কেন বৌদি, তোমার কোনো গল্পে আমরা বিশ্বাস করব না। মা, এখনো সময় আছে। তোমার বৌমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দাও। তোমার বৌমা কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। চুপ করো তোমরা সবাই। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। এবার যা করার আমি করব। না মা, আমি তোমারও কোনো কথা শুনবো না। তুমি যাও, নিজের ঘরে যাও। এই শুনে অনুপমার ভীষণই খারাপ লাগে আর সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কিন্তু তখন লিপি এবং তার স্বামী আকাশ অভিষেক বাবুর কাছে চলে যায়। আর কিছুক্ষণ পর অভিষেক বাবুকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। কিরে লিপি, আমার প্রতি তোর কোনো বিশ্বাস নেই? আমি তোর মা হই, কিন্তু তুই তবু আমার কোনো কথা বিশ্বাস করবি না? আমি বললাম অভিষেকের সঙ্গে আমার কোনো বাজে সম্পর্ক নেই, তবুও তুই অভিষেককে এখানে কেন ধরে নিয়ে এলি? তোরা কেন এনাকে বিরক্ত করছিস? সবার মুখ বন্ধ করার জন্য আমি এনাকে এখানে নিয়ে এসেছি মা।
আমি তোমার আর অভিষেক কাকুর বিয়ে দিতে চাই। অভিষেক কাকু এখনো তোমাকে পছন্দ করে, আর তাছাড়া তোমার এখন খুব বেশি বয়স হয়নি। আমি এখন শ্বশুর বাড়িতে থাকি, তাই তোমাকে নিয়ে আমার সবসময় দুশ্চিন্তা হয়। ঠাম্মি আর পিসি কখনোই তোমাকে ভালোবাসেনি, সবসময় তোমাকে ব্যবহার করে এসেছে। তাই আমি নতুন করে তোমার বিয়ে দিতে চাই, কারণ আমি তোমাকে সুখী দেখতে চাই। লিপির কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ তুই কি বলছিস রে লিপি? এই বয়সে তোর মায়ের বিয়ে দিবি? যেমনি মা তার তেমনি বেটি। তোর শ্বশুরবাড়ির পরিবার যদি জানতে পারে তোর মা দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে কি হবে ভাবতে পারছিস? কিছু হবে না পিসি, সবার মানসিকতা তো আর তোমার মতো নিম্ন নয়। আমার মায়ের জীবন এখন অনেক বাকি। বিয়ের পর থেকে আমার মা জীবনে কখনো সুখ পায়নি, তাই বাকি জীবনটা আমার মা যাতে সুখে শান্তিতে কাটাতে পারে সেই দায়িত্ব এখন আমাকেই নিতে হবে। অনুপমা কিছুতেই প্রথমে বিয়ে করতে চায় না, কিন্তু তার মেয়ে জামাই অনেক করে জোর করলে অনুপমা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত মেনে নেয়। আর এভাবেই দু একদিনের মধ্যেই অনুপমার সঙ্গে অভিষেক বাবুর বিয়ে হয়। আর বিয়ের পর অনুপমা শ্বশুর বাড়িতে চলে যায়। এভাবেই দ্বিতীয় বিয়ের পর অনুপমা নিজের জীবনটাকে একেবারে নতুন ভাবে শুরু করে।